আমার বাংলা নিয়ে আমি অয়ন আরো একবার আপনাদের জানাই স্বাগত। 24-এর চাণক্য পিকে টার্গেট মোদীকে সরানো, তৃতীয় চতুর্থ ফ্রন্ট নয়, মোদী বিরোধী মূল বিকল্প গঠনই লক্ষ্য। নিউজ 18 বাংলাকে বললেন প্রশান্ত কিশোর। মমতা মডেলই কি তুরুপের তাস পিকের? অঙ্ক কষা শুরু রাজনৈতিক মহলে, দেখুন। দু 2024-এ নরেন্দ্র মোদীর বিজয় রথ রুখতে কি বিকল্প? রাজধানীর অলিন্দে যখন নতুন করে তৃতীয় ফ্রন্টের গুঞ্জন, তখনই মুখ খুললেন প্রশান্ত কিশোর। নিউজ 18 বাংলায় বললেন, মোদীকে সরানোই লক্ষ্য, দ্বিতীয় বা তৃতীয় নয়, মোদী বিরোধী মূল বিকল্প গঠনই লক্ষ্য। শরদ পাওয়ারের বাড়িতে মোদী বিরোধী প্রেসার গ্রুপের বৈঠক, তার আগে প্রশান্ত কিশোর পাওয়ার বৈঠক। তৃতীয় ফ্রন্ট নিয়ে জোর জল্পনা, কিন্তু শুরুতেই জল ঢালার চেষ্টা করলেন প্রশান্ত কিশোর। নিউজ 18 বাংলাকে সাফ জানালেন, তৃতীয় বা চতুর্থ শক্তির ধারণা অর্থহীন। তৃতীয় বা চতুর্থ বিকল্প মানুষের কাছে গ্রহণযোগ্য নয়, মানুষের কাছে মূল বিকল্প তুলে ধরতে হবে। আমাদেরকে স্পষ্ট তিনি বলেছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিকল্পে তিনি বিশ্বাস করেন না, তৃতীয় বা চতুর্থ বিকল্পে তিনি বিশ্বাস করেন না। কারণ ইতিহাস বলে দিচ্ছে এই তৃতীয় বা চতুর্থ ফ্রন্ট তৈরি করার এর অর্থহীন, এবং ইতিহাস এটাও বলে দিয়েছে যে এটা ফাইনালি গিয়ে কোনো কাজ করে না। মোদী বিরোধী মূল একটা বিকল্প গঠন করাই হচ্ছে লক্ষ্য। গত কয়েকদিনে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকে 2024 নিয়ে আলোচনা হয়েছে বলেই জানিয়েছেন প্রশান্ত কিশোর। কিন্তু 24-এর যুদ্ধে প্রথম থেকেই তৃতীয় হিসেবে শুরু করতে নারাজ তিনি। দিল্লিতে কেজরিওয়াল, পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কাজ করা প্রশান্ত বলছেন রাজ্যভিত্তিক ফর্মুলার কথা। নিউজ 18 বাংলাকে প্রশান্ত কিশোর জানিয়েছেন, দেশ জুড়ে একটাই ফর্মুলায় কাজ হবে না, মোদীকে রুখতে দরকার রাজ্যভিত্তিক ফর্মুলা। আঞ্চলিক শক্তিগুলিকে দিয়ে মোদীকে রোখার ফর্মুলার কথা আগেই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে দেশের প্রয়োজনে সবাইকে এক জায়গায় আসতে হবে। एवरीबॉडी इज टू कम टुगेदर। যেখানে যে শক্তিশালী, जिधर में जो भी स्ट्रांग है उधर में उसको करना देना चाहिए, उसको करते देना चाहिए और उसको स्ट्रांगली उसको सपोर्ट करते देना चाहिए। এই রাজ্যভিত্তিক ফর্মুলাতেই নতুন সমীকরণের সম্ভাবনা দেখতে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে বাংলায় কার্যত দর্পচূর্ণ হয়েছে বিজেপির। সর্বশক্তি দিয়ে লড়াই করেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হার মেনেছেন মোদী শাহরা। একের বিরুদ্ধে একের যুদ্ধে জয় যে সম্ভব প্রমাণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে একের বিরুদ্ধে এক লড়াই কিস্তিমাত, মোদী বিরোধী ভোট এককাট্টা হতেই বিপুল জয়, ধুয়ে মুছে সাফ সংযুক্ত মোর্চা। সূত্রের খবর, মোদী বিরোধীদের কাছে এই মডেলে তুলে ধরবেন প্রশান্ত কিশোর। শরদ পাওয়ারকে দিয়ে সলতে পাকানো শুরু হয়েছে, আগামী দিনে অন্য বিরোধীদের সঙ্গেও বৈঠক করবেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, পিকের মতে সেনাপতি নয়, কংগ্রেস থাকুক সহ খেলোয়াড়ের ভূমিকায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 24-এর ভোট যুদ্ধে মোদীর বিরুদ্ধে অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গের মমতা মডেলই কি হতে চলেছে আগামী লোকসভা ভোটে প্রশান্ত কিশোরের তুরুপের তাস? ঘুঁটি সাজাচ্ছেন 24-এর চাণক্য। কমলিকা সেনগুপ্ত, নিউজ 18 বাংলা। সাংসদ অভিনেতা নুসরাত জাহান নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। লোকসভায় বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছেন নুসরাত জাহান, এই অভিযোগ জানিয়ে তৃণমূল সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের চিঠি দিলেন লোকসভার অধ্যক্ষকে। 2 সপ্তাহ আগে এই বিষয়ে নথি পাঠিয়ে দিয়েছেন। পাল্টা প্রতিক্রিয়া অভিনেত্রী সাংসদের। আমি নুসরাত জাহান রুহি জৈন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি। बयान दिया है उस पर कार्रवाई होनी चाहिए और जो भी सख्त से सख्त कार्यवाही कर सके अध्यक्ष महोदय से मैं निवेदन किया है कि उनके खिलाफ होनी चाहिए। বিবাহ বিতর্কে এবার নুসরাত জাহানের বিরুদ্ধে আসরে বিজেপি। বসিরহাটে তৃণমূল সাংসদের বিরুদ্ধে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিলেন উত্তরপ্রদেশের বদায়ুর বিজেপি সাংসদ সংঘমিত্রা মৌর্য। আর্জি জানালেন ব্যবস্থা নেওয়ার। চিঠিতে বিজেপি সাংসদ লিখেছেন, শপথের দিন লোকসভায় নিজেকে নুসরাত জাহান রুহি জৈন বলে পরিচয় দেন অভিনেত্রী সাংসদ। নববধূর সাজে এসেছিলেন তিনি। আমি নুসরাত জাহান রুহি জৈন লোকসভার সদস্য নির্বাচিত হইয়া
ঈশ্বরের নামে শপথ করিতেছি। বিজেপি সাংসদের দাবি, লোকসভার ওয়েবসাইটে নুসরাতের প্রোফাইলে এখনো জলজল করছে বিবাহিত স্ট্যাটাস, অথচ তিনি নিজেই বিবৃতি দিয়ে জানিয়েছেন নিখিলের সঙ্গে তার বিয়ের আইনি বৈধতা নেই। অভিযোগপত্রের সঙ্গে সেই বিবৃতির কপিও পাঠিয়েছেন বিজেপি সাংসদ, যাতে নুসরাত লেখেন, বিয়ের অনুষ্ঠান হয়েছিল তুরস্কে, তুরস্কের আইনে এই বিয়ে বৈধ নয়। ভারতে ভিন ধর্মে বিয়ে হলে বিশেষ বিবাহ আইনে রেজিস্ট্রি করতে হয়। নিখিলের সঙ্গে তার বিয়ের ক্ষেত্রে সেরকম হয়নি। বিয়ের যেহেতু আইনি বৈধতা নেই, তাই বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। এই তথ্য তুলে ধরে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদের দাবি, ইচ্ছাকৃতভাবে লোকসভার সচিবালয়কে ভুল তথ্য দিয়েছেন নুসরাত জাহান, এটা অনৈতিক। ভোটারদের সঙ্গে প্রতারণা করেছেন। এই অনৈতিক ও বেআইনি কাজের জন্য নুসরাতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিংবা বিষয়টি লোকসভার এথিক্স কমিটিতে পাঠানো হোক। तो उन्होंने सार्वजनिक रूप से एक झूठ बोला या संसद में जो फीड किया, उसको देखते हुए मैंने अध्यक्ष महोदय से अपील किया है कि ऐसी अनैतिक उन पर जो उन्होंने कार्यवाही की है, बयान दिया है, उस पर कार्यवाही होनी चाहिए। তিনি নিজেই তথ্য দিচ্ছেন যে বিয়েই হয়নি আমার, তো বিয়ে হয়নি তো আর বৌভাত কি করলো? মুখ্যমন্ত্রী বৌভাতও খেয়ে এলেন, সিঁদুর টিপ পরে সারা জায়গায় ঘুরে ঘুরে ভোটও নিলেন, লোককে বোকা বানিয়ে এমপিও হয়েছেন। এর বিচার হওয়া উচিত, মানুষের সঙ্গে প্রতারণার সীমা থাকা উচিত। এটা শোভা দেয় না, আমার মনে হয় স্বীকার করা উচিত অন্যায়, এবং তার সাজাও পাওয়া উচিত। পাল্টা নুসরাত জাহানের দাবি, 2 সপ্তাহ আগে প্রয়োজনীয় নথি লোকসভায় জমা দিয়েছি, কোন সাংসদ কি অভিযোগ করলেন তা নিয়ে মন্তব্য করব না। না, এটা হাস্যকর যে আজকে পার্লামেন্টকে শাখা সিঁদুর নিয়েও তদন্ত করতে বলা হচ্ছে। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। ধুমধাম করে বিয়ে, সর্বত্রই জুটিতে হাজির নুসরাত নিখিল, হঠাৎই ছন্দপতন। সন্তান সম্ভব হওয়ার খবর এবং নুসরাত যশের সম্পর্ক ঘিরে জল্পনা, তারপরেই বিয়ে নিয়ে বিস্ফোরক নুসরাত। বিতর্কের বল এবার রাজনীতির কোর্টে। অরুণিমা দে, নিউজ 18 বাংলা। আমার বাংলা এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর। ইয়াস চলে গেছে অনেক দিন, কিন্তু তৃণমূল বিজেপির আক্রমণ পাল্টা আক্রমণ এখনো চলছে। পর্যালোচনা বৈঠকে না থেকে শৃঙ্খলা ভঙ্গ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী পদের অসম্মান করেছেন। ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীকে কিছুই জানাননি। কেন্দ্রীয় কর্মীবর্গ দফতরের পাঠানো চিঠিতে একের পর এক অভিযোগ প্রাক্তন মুখ্য সচিবের বিরুদ্ধে। আলাপন ইস্যুতে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব, এখন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় বৈঠক বিতর্কে তাঁর শোকজ জবাবে সন্তুষ্ট নয় কেন্দ্র। আলাপনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে চিঠি কর্মীবর্গ প্রশিক্ষণ দপ্তরের। আলাপনের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠকে যোগ দেননি, কোনো উচ্চ পদাধিকারীকে বৈঠকে যোগ দিতে নির্দেশও দেননি। ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে প্রধানমন্ত্রীকে কিছুই জানাননি, স্বেচ্ছায় পর্যালোচনা বৈঠক থেকে বেরিয়ে যান। আলাপনের আচরণ প্রধানমন্ত্রী পদের অসম্মান, বৈঠকে যোগ না দিয়ে জনস্বার্থ বিরোধী কাজ করেছেন, শৃঙ্খলা ভঙ্গ করেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। 28 মে কলাইকুণ্ডায় ইয়াস পর্যালোচনা বৈঠক নিয়ে এই সংঘাত। মুখ্যমন্ত্রী শুরু থেকেই দাবি করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে রিপোর্ট দিয়ে তিনি এবং আলাপন কলাইকুণ্ডা ছাড়েন। প্রধানমন্ত্রীকে জানিয়েই দীঘায় তাঁদের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যান। কিন্তু কেন্দ্রীয় সরকার এই দাবি মানতে নারাজ, তাই বিপর্যয় মোকাবিলা আইনে তারা আলাপনকে শোকজ করে। আলাপন জবাব দিলেও তাতে সন্তুষ্ট নয় কেন্দ্র। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে প্রাক্তন মুখ্য সচিবকে চিঠি দিয়েছে। লেখা হয়েছে, ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে 28 মে কলাইকুণ্ডায় পর্যালোচনা বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী। পিএমও থেকে 27 মে রাজ্যের মুখ্য সচিবকে তা জানানো হয়। 28 মে কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর কপ্টার পৌঁছয় দুপুর 2:05। মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কপ্টারে পৌঁছন দুপুর 2:10। প্রধানমন্ত্রীর পৌঁছানোর সময় আলাপন ছিলেন না, ক্ষয়ক্ষতির খতিয়ান দেওয়ার সময়ও ছিলেন না। আলাপনের সঙ্গে যোগাযোগের পর তিনি বৈঠকের ঘরে আসেন, 2 মিনিটের মধ্যে বৈঠক ছেড়ে বেরিয়েও যান। ক্ষয়ক্ষতি নিয়ে সঠিক তথ্য না পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। 23 জুন শোকজ জবাবে আলাপন লেখেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে তিনি বেরিয়ে যান, অর্থাৎ তার কথাতেই এটা প্রমাণিত যে তিনি প্রধানমন্ত্রীর বৈঠকে ছিলেন না। মুখ্য সচিব হিসেবে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকা তার দায়িত্ব। আলাপন বন্দ্যোপাধ্যায় অল ইন্ডিয়া সার্ভিস রুল লঙ্ঘন করেছেন।
আলাপনের বিরুদ্ধে এইসব অভিযোগের পক্ষে সাক্ষ্য দিয়েছেন কলাইকুণ্ডা এয়ারফোর্সের আধিকারিক ও আন্ডার সেক্রেটারি অফিসাররা। চার্জ গঠন হয়েছে। কেন্দ্রের নির্দেশ, আলাপনের বিরুদ্ধে মেজর পেনাল্টি প্রসিডিংস হবে। 30 দিনের মধ্যে আলাপনকে লিখিতভাবে জবাব দিতে হবে। শুনানি প্রক্রিয়ায় তিনি সশরীরে উপস্থিত থাকতে পারেন। 30 দিনের মধ্যে জবাব না দিলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর অধীনে একটা দপ্তর, তার মানে যা হচ্ছে সবই প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে হচ্ছে। এরকম কোন আইএস ক্যাডার অবসরপ্রাপ্ত তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল এনকোয়ারি এইভাবে অর্ডার করা যায় না যদি না তার বিরুদ্ধে কোনো আর্থিক তছরূপের বা আর্থিক অনিয়মের কোনো অভিযোগ থেকে থাকে। দেখুন, তৃণমূল কংগ্রেস বিষয়টি একটি রাজনীতিকরণ করার চেষ্টা করছে। এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের আরেক আধিকারিকের বিষয়। ইয়াস চলে গেছে, আলাপন সংঘাত এখনো জারি। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। এবারে নিয়ে আসবো আরো একটি গুরুত্বপূর্ণ খবর। 24শে জুন খুব গুরুত্বপূর্ণ দিন। কাশ্মীর বিষয়ে সর্বদল বৈঠক। প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে যোগ দেবেন কাশ্মীরের গুপকার জোটের নেতারা। বৃহস্পতিবারের বৈঠকে কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানো নিয়ে আলোচনার সম্ভাবনা। সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস করে উপত্যকায় ভোটে যেতে চায় কেন্দ্র, অন্য কোনো আলোচনা নয়। অনুচ্ছেদ 370 ধারা বিলোপ করেছে মোদী সরকার। 2 বছর হতে চলল রাজ্যের মর্যাদা হারিয়েছে জম্মু কাশ্মীর। 2018 থেকে স্থগিত রয়েছে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার শ্রীনগরের বৈঠকের পর উপত্যকার মূল স্রোতের রাজনৈতিক দলগুলি জানিয়ে দিল বৈঠকে তারা থাকছে। वजीर आजम की तरफ से दावतनामा आया है और हम उस दावतनामे में जाने वाले। हमें उम्मीद है कि हम अपने जो मौक़िफ़ है उसको वहाँ पे वजीर आजम साहब और होम मिनिस्टर साहब के सामने रखें। বৃহস্পতিবার মোদীর বৈঠকে থাকবেন ফারুক আব্দুল্লাহ, পিডিপির মেহবুবা মুফতি, সিপিএম নেতা ইউসুফ তারিগামিও থাকবেন। কিন্তু কি নিয়ে আলোচনা হবে বৈঠকে? कोई भी एजेंडा उनकी तरफ से फिक्स नहीं हुआ है। वहाँ पे आप हर बात पे बोल सकते हैं। ये दोहा जाके तालिबान से डायलॉग कर रहे हैं हमारी गवर्नमेंट, तो जम्मू कश्मीर में डायलॉग करे और सबके साथ करे और पाकिस्तान के साथ भी करे रेजोल्यूशन के लिए। हालांकि बात चली यहाँ पे कि लोगों के एस्पायरेशंस जो हैं जम्मू कश्मीर और लद्दाख के, वो वहाँ पे मीटिंग में सामने रखे जाएंगे। ताहम अगर मीटिंग का एजेंडा वहाँ से ही सेट होता है तो क्या ये सियासतदान अपना एजेंडा वहाँ पे सामने रख सकते हैं? ये सोचने वाली बात जरूर है। 24 বৈঠক নিয়ে তৎপরতা জম্মু কাশ্মীরের গেরুয়া শিবিরেও। জম্মুতে বৈঠক করলেন জম্মু কাশ্মীর রাজ্য বিজেপির নেতারা। সকলের পাখির চোখ ফের ছন্দে ফেরা। পরিস্থিতি স্বাভাবিক হলে জম্মু কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা দেওয়া হবে। 370 ধারা বিলোপের সময় কথা দিয়েছিল কেন্দ্র। সূত্রের খবর, সেই কথা রাখার প্রথম ধাপই বৃহস্পতিবারের বৈঠক। সূত্রের খবর, সর্বদল বৈঠকে বিধানসভা ভোট সহ একাধিক আশ্বাস দিতে পারেন মোদী শাহরা। 2018 থেকে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন স্থগিত রয়েছে। সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস করেই ভোটে যেতে চায় কেন্দ্র। 370 ধারা বিলোপের সময় জম্মু কাশ্মীরে বিধানসভার আসন বাড়ানো হয়। আগে কাশ্মীর উপত্যকায় ছিল 46টি বিধানসভা আসন, জম্মুতে 37টি আসন। এই মুহূর্তের বড় খবর, এর আগে আপনাদের জানিয়েছিলাম বঙ্গভঙ্গ নিয়ে যে মন্তব্য বার্লা এবং সৌমিত্র খাঁ করেছেন তাদেরকে সতর্ক করেছে বিজেপি। আর আজই সৌমিত্র খাঁকে তলব করলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তলব করলেন আজই সৌমিত্র খাঁকে। কি খবর আছে জানবো আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তীর সঙ্গে। রাজীব, দিল্লি থেকে কি খবর রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে বিজেপি সদর দপ্তরে রয়েছি এবং এই কিছুক্ষণ আগে 5 মিনিট আগে সৌমিত্র খাঁ এসে পৌঁছেছেন। তাকে জরুরি তলব করেছেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বিষয়, সৌমিত্র খাঁ যেভাবে মুখ খুলেছেন, জন বাংলাকে সমর্থন করেছেন, উত্তরবঙ্গের আলাদা রাজ্যে সমর্থন করেছেন, কিন্তু সৌমিত্র খাঁ আজকে আমাদের আবার একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে তিনি
শুধু জন বার্লাকে সমর্থনই করছেন না, তিনি রাঢ়বঙ্গের জন্য আলাদা একটি কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিও জানাচ্ছেন। অতএব বিজেপির তাদেরকে সতর্ক করার প্রভাব কতটুকু পড়েছে তা আমরা জানি না, কিন্তু তলব করা হয়েছে সৌমিত্র খাঁকে এই বক্তব্যের জন্য, এবং তাকে তলব করার পরে এখন সৌমিত্র খাঁ বিজেপি দপ্তরে পৌঁছেছেন, নাড্ডার মুখোমুখি হবেন কিছুক্ষণের মধ্যে, তারপর কি হয় সেটা দেখা যাবে। ধন্যবাদ রাজীব। কি বললেন রাঢ়বঙ্গ নিয়ে, নিজের বক্তব্যে অনড় থাকলেন এবং রাঢ়বঙ্গ নিয়ে আরো বললেন, দেখুন। মমতা ব্যানার্জি যদি দেশের প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারেন এবং রোহিঙ্গাদেরকে নিয়ে এসে বাংলা দখল করার যে চক্রান্ত করছেন, আমরা নতুন করে কাশ্মীরে যে অশান্ত ছিল সেই কাশ্মীরকে তৈরি হতে দেব না। ভারতীয় জনতা পার্টির এটা মত নয়, আমি প্রথম থেকেই বলছি। আমার ব্যক্তিগত রাঢ়বঙ্গের একজন সাংসদ হিসেবে, রাঢ়বঙ্গের একজন যুবক হিসেবে, যেভাবে রাঢ়বঙ্গের খনিজ সম্পদ থেকে শুরু করে যেভাবে রাজ্য সরকার তার মনোবল উঠছে এবং আমাদের রাঢ়বঙ্গ বা জঙ্গলমহলকে কোনোভাবেই দেখছে না, তাতে আমাদের একটা দাবি থাকতেই পারে। এই দাবি থাকাটা কোনো অন্যায় নয়, তাতে কেস হলেও সৌমিত্রকে কোনো চিন্তিত নয়। আর ইউটি চাইছি আমরা।